গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু TWS একাডেমি পার্টনারশিপ উইথ আনএকাডেমি। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা জানো প্রতিদিন সকাল 8:30 থেকে আমাদের সায়েন্সের ক্লাস চলে। তো আজকে সায়েন্সের যে ক্লাসটা হবে একটা ওভারঅল প্র্যাকটিস সেট হবে, ঠিক আছে? তো এটা তোমাদের আপকামিং RRC গ্রুপ ডি বা কেপি অর্থাৎ কলকাতা পুলিশ সমস্ত পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল হবে। তো আজকে ক্লাস নাম্বার হচ্ছে 40। তো এর আগে আমরা কিন্তু 39 ক্লাস করানো হয়েছে সায়েন্সের বিভিন্ন টপিক বেসড। তো আজকে একটা মক টেস্ট আকারে কিন্তু চলবে, ঠিক আছে? ওকে, তো এখানে তোমরা আমাদের ক্লাস রুটিন আছে, দেখে নাও যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের ক্লাস থাকে আলামিন স্যারের। এখানে আমার 3টে ক্লাস হয়, সায়েন্সের ক্লাস, স্ট্যাটিক জিকের ক্লাস TWS একাডেমিতে হয়, এবং তোমার মিক্সড জিকে এটা ওয়ে অফ সলিউশনে চলে, ঠিক আছে? ওকে, তো ইমতিয়াজ স্যারের রিজনিং এবং ম্যাথ ক্লাস চলে সন্ধ্যায়, এবং রাতে মিজান স্যারের ইংরেজির ক্লাস হয়। তো তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম দ্য ওয়ে অফ সলিউশনে কানেক্ট থাকো, সমস্ত ক্লাসের আপডেট টেলিগ্রাম থেকে পেয়ে যাবে। এবং TWS একাডেমিতে যারা নতুন কানেক্ট হলে সাবস্ক্রাইব করে নেবে, নোটিফিকেশনটা অল করে রাখবে। তো প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতুটি ভিটামিন B12 এ উপস্থিত রয়েছে? ভিটামিন B12, তাই তো? B12 এর রাসায়নিক নাম কি হবে বলো? আর রাসায়নিক নাম কি হবে? তো তোমরা যারা নতুন কানেক্ট হলে সকলে সেশনটা প্রথমে লাইক এবং শেয়ার করে দাও। ওকে, সকলে সেশনটা লাইক করে দাও এবং শেয়ার করো, ঠিক আছে? চলো, ওকে। তো ভিটামিন B12 এর অভাবে যে রোগ হয় সেটা কি বলতো? রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। এবং এখানে যে ধাতুটা রয়েছে কোবাল্ট, তাই তো? কোবাল্ট রয়েছে, ওকে। তো এর ফলে কি রোগ হয় বলো তো? ভিটামিন B12 এর ফলে কি রোগ হয়? তো বিভিন্ন জীববিজ্ঞান সম্বন্ধেও বেশ কিছু যন্ত্র এবং তাদের ব্যবহার যদি বলা হয়, দেখো ইম্পর্টেন্ট কিছু রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এখানে। স্পাইরোমিটার, যেখানে ফুসফুসে বায়ুর পরিমাণ নির্ণয়কারী একটা যন্ত্র। স্ফিগমোম্যানোমিটার, মানবদেহে রক্তচাপ নির্ণয়কারী যন্ত্র, ওকে। স্টেথোস্কোপ, মানুষের বক্ষে উৎপন্ন যে ধ্বনির উদ্ঘাটন জানার যন্ত্র। স্টেথোগ্রাফ কি? প্রশ্বাস এবং নিঃশ্বাসের সময় বক্ষ প্রাচীরে ওঠা এবং নামার হার রেকর্ড করার যন্ত্র। হার্ট লাং মেশিনটা কি? হৃৎপিণ্ডের দীর্ঘ সময় ধরে অস্ত্রোপচারের সময় দেহে কৃত্রিমভাবে সংবহন ও শ্বাসক্রিয়া বজায় রাখার যন্ত্র। হিমোসাইটোমিটার, রক্তে রক্তকণিকার মোট গণনা করার যন্ত্র। এবং হিমোগ্লোবিনোমিটার, রক্তে হিমোগ্লোবিন নির্ণয়কারী যন্ত্র। আচ্ছা, তো আলোচনা প্রশ্ন থেকেই চলবে। এবার প্রশ্ন হচ্ছে, সর্বাধিক পরিমাণ প্রোটিন পাওয়া যায় নিম্নের কোন খাদ্যে বলতো? কবুতরের মোটরে, গমে, সয়াবিনে, নাকি কোনোটি নয়? সঠিক উত্তর এখানে কি হবে? সর্বাধিক পরিমাণ প্রোটিন পাওয়া যায় কোন খাদ্যে বলো? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার সয়াবিনে। সয়াবিনে কিন্তু তোমার সব থেকে বেশি পরিমাণ প্রোটিন আছে। থ্যালাসেমিয়া রোগের বাহক হলো কে? থ্যালাসেমিয়া, তাই তো? যেটা তোমার একটা রক্ত ঘটিত রোগ, তাই তো? থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়া কোন রক্তকণিকার কারণে হতে পারে? এটা কিন্তু লোহিত রক্তকণিকা, ঠিক আছে? পুরুষ মহিলা নাকি কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে পুরুষ বা মহিলা, যে কেউ হতে পারে বাহক। এখানে শুধু পুরুষ বা শুধু মহিলা কিন্তু হবে না, এখানে কিন্তু এটা সঠিক আছে। হীরের ভৌত রূপ বা অন্য রূপ হলো কি? এখানে সঠিক উত্তর কি আছে? তো তোমরা যারা সেশনে কানেক্ট হলে সকলে সেশনটা লাইক করো এবং শেয়ার করো, ঠিক আছে? ওকে।
হীরের ভৌত রূপ বা অন্য রূপ হলো কি? এটা হচ্ছে কার্বন। কার্বনের কিন্তু অনেক রকম রূপভেদ রয়েছে। কার্বনের প্রচুর রকম রূপভেদ দেখা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য কি কি রয়েছে? হীরক তো আছেই, কয়লা যেটা রয়েছে, যেটা তোমার গ্রাফাইট, ফুলারিন, তাই তো, ইত্যাদি, এগুলো হচ্ছে কার্বনের সব রূপভেদ। আলোক তড়িৎ কোষে শক্তি রূপান্তরটা কি রূপ হয়? শক্তি রূপান্তরটা কেমন হয়? তড়িৎ থেকে আলো, আলো থেকে তড়িৎ, রাসায়নিক থেকে আলো ও তড়িৎ, নাই কোনোটি নয়। এখানে সঠিক উত্তর কি আছে বলো? আলোক তড়িৎ কোষ অর্থাৎ ফটো ইলেকট্রিক সেল, তাই তো, ফটো ইলেকট্রিক সেল। এখানে শক্তি রূপান্তরটা কেমন হয়? এটা তোমার হচ্ছে আলো থেকে তড়িৎ, অর্থাৎ সেখানে আলো পড়লে তড়িৎ উৎপন্ন হবে। ঠিক আছে, ফটো ইলেকট্রিক সেল বলা হয়। পৃথিবী পৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে সেটা হলো কি? লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমোস্ফিয়ার নাকি বায়োস্ফিয়ার? সঠিক উত্তর এখানে কি আছে বলো? দ্রুত অ্যান্সার করো। সকলে যারা কানেক্ট হচ্ছে নতুন, থেকে যাও, অনেক প্রশ্ন আছে ইম্পর্টেন্ট সায়েন্স থেকে। তো আমরা রেগুলার একটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করাচ্ছি, আজকে একটা প্র্যাকটিস সেট। ওকে, তো ফিজিক্সের পার্ট প্রায় শেষ। তোমার দুটো ক্লাস বাকি লাগবে এখানে। ফিজিক্স দুটো ক্লাস লাগবে, বায়োলজি দুটো ক্লাস লাগবে, আর তোমার কেমিস্ট্রি যদি বলা হয় এখানে তোমার আর মোটামুটি পর্যায় সারণী হয়ে গেছে, তোমার পরমাণুর গঠন হয়ে গেছে, দ্রবণ হয়ে গেছে, তেজস্ক্রিয়তা হয়েছে, পর্যায় সারণী দুটো ক্লাস হয়েছে। ঠিক আছে, তো সেটা আর মোটামুটি 6-7টা ক্লাস লাগবে। তো 6-7টা ক্লাস অর্থাৎ আজকে তোমার 40 নম্বর ক্লাস। তো এখানে তোমার 10-12টা ক্লাসের পরে, 50টা ক্লাসের পরে আমরা প্র্যাকটিস সেটে চলে যাবো একদম। কোন উদ্ভিদের শস্য বা এন্ডোস্পার্ম থেকে তেল পাওয়া যায় বলো? এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে কি হবে বলো? দ্রুত অ্যান্সার করো। তো বিভিন্ন খাদ্যশস্যের ভোজ্য অংশ রয়েছে, তার মধ্যে এখানে শস্য বা এন্ডোস্পার্ম থেকে তেল পাওয়া যাচ্ছে নারকেলের ক্ষেত্রে। সর্ষের তেল, চীনাবাদাম ইত্যাদি থেকে তেল পাওয়া যায় বটে, বাট তার কিন্তু নাম যে এন্ডোস্পার্ম না বা শস্য না। প্রশ্ন আসে লিচু, লিচু এর ভোজ্য অংশের নাম কি? ভোজ্য অংশের নাম কি? এটাকে বলা হয় এরিল। ঠিক আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলে দ্রাব্যতা তাপমাত্রা বাড়লে কমে? তো গতকাল আমরা দ্রবণ থেকে ক্লাস করিয়েছিলাম, তো দ্রবণের প্রশ্ন খুব একটা সলভ করা হয়নি সেখানে। তো এখানে প্রশ্নটা কিন্তু দ্রবণ থেকেই। বলো এখানে সঠিক উত্তর কি হবে? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলে দ্রাব্যতা তাপমাত্রা বাড়লে কমে? সঠিক উত্তর হয়ে যাবে কলিচুন। কারণ কি? কারণ হচ্ছে কলিচুন জলে, জলে দিলে কি হয়? জলে তাপ উৎপন্ন করে। বার্নার দিয়ে ফ্লাক্সের জল ফোটানো হচ্ছে, কি করলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে বলো? জলের স্ফুটনাঙ্ক কমে যাবে কি জন্য? তো এখানে মনে রাখতে হবে যে স্ফুটনাঙ্কটা কি, এটা আমাদের জানতে হবে। স্ফুটনটা কি? স্ফুটন হচ্ছে জল ফুটে যখন বাষ্পে পরিণত হবে
ঠিক আছে, সেটাই হচ্ছে স্ফুটনাঙ্ক। অর্থাৎ ফুটে বাষ্প তৈরি হবে বা জলের ক্ষেত্রে বা অন্যান্য তরলের ক্ষেত্রে সেটা যখন সর্বোচ্চ সীমায় পৌঁছে অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ তরল থেকে স্ফুটনাঙ্কটা হচ্ছে ওটাই যে তরল থেকে বাষ্প হবে, তরল থেকে গ্যাস যে পজিশনে হবে, সেই যে পজিশনটা হবে এই যে মাঝখানে, এটা হচ্ছে তরলের স্ফুটনাঙ্ক। তো এখানে সঠিক উত্তর কি হবে? এবার স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? স্ফুটনাঙ্ক কিন্তু চাপের উপর নির্ভর করে। চাপ কমে গেলে স্ফুটনাঙ্ক কি হয়? কমে যায়। চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তাহলে এটা হচ্ছে স্ফুটনাঙ্ক কমাতে গেলে তাহলে কি হবে? প্রথম কথা হচ্ছে চাপ কমাতে হবে। দেখো এগুলো হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন, কনসেপ্টটা বুঝতে হবে তোমাকে। প্রশ্ন ফিজিক্সের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তো সেই জন্য কনসেপ্ট তুমি বুঝতে পারলে প্রশ্নগুলো সঠিক আনসার করতে পারবে। তো এটা ফ্লাক্সের মুখে বায়ু নিষ্কাশন যন্ত্র লাগালে কি হয়? তাহলে চাপটা কমে যাচ্ছে, মানে বায়ুটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তো স্ফুটনাঙ্ক কমে যাবে। তো প্রেসার কুকারের কার্যনীতিটাও কিন্তু স্ফুটনাঙ্কের সঙ্গে রিলেটেড। কারণ প্রেসার কুকারে কি হয়? প্রেসার কুকারের যে ঢাকনা থাকে সেখানে কি হয়? ঢাকনা লাগিয়ে দিয়ে একটা তোমার মাথায় একটা কি থাকে? একটা ভালভ থাকে। তো সেখানে কি হয়? নর্মালি চেপে থাকে, যখন অতিরিক্ত বাষ্প চাপ বেড়ে যায় তখন কিন্তু সেটা উঁচু হয়ে যায় এবং সেটা দিকে হাওয়া বেরিয়ে যায়। তো এটা হচ্ছে ব্যাপার। তো তাহলে প্রেসার কুকারের কার্যনীতি স্ফুটনাঙ্ক বৃদ্ধির উপর নির্ভরশীল। স্ফুটনাঙ্ক বাড়িয়ে সেখানে সিদ্ধটা ভালোভাবে যাতে হয় স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেওয়া হয়। 100 ডিগ্রি যে তাপমাত্রায় জল ফুটে বাষ্প হয় সেটা ওখানে 120-তে হয়। ঠিক আছে, স্ফুটনাঙ্ক ওটা বাড়িয়ে 100 থেকে 120 করা হয়। এবার প্রশ্ন হচ্ছে অ্যাকোয়াস্টিক্স হলো কি? শব্দ প্রতিফলন সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে অ্যাকোয়াস্টিক্স। তাপ সংক্রান্ত বিদ্যা কি নামে পরিচিত? বলো। তাপ সংক্রান্ত বিদ্যা, তাপ গতিবিদ্যা, মেনলি আলো সংক্রান্ত অপটিক্স বা আলোক বিদ্যা। পরবর্তী প্রশ্ন, সাবানের বুদবুদ গোলাকার হয় তার কারণ কি? তো কিছুদিন আগে আমরা ক্লাস করেছিলাম পৃষ্ঠটান কি, সান্দ্রতা কি, এগুলো থেকে সাবানের বুদবুদ এমনি সাবানের বুদবুদ শুধু না, জলের ফোঁটা গোলাকার হয় তার একটাই কারণ হচ্ছে পৃষ্ঠটান। তোমরা বলবে পৃষ্ঠটানের একক কি হবে? বলো, একক কি হবে? পৃষ্ঠটান একটা তোমার বল, একটা তোমার টান বল। এই একটা রেখা কল্পনা করলে এই রেখার উপরে যে চারিদিক থেকে যে বল টানছে, যে বলে টানছে এরকম করে টানছে, ঠিক আছে, তো সেটাই মেনলি পৃষ্ঠটান। তাহলে বল বাই দৈর্ঘ্য, এটা আমরা বলেছিলাম, অর্থাৎ নিউটন পার মিটার। প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ টান অনুভূত হয় সেটাই পৃষ্ঠটান, সেটাই একক। একই গতিসম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ হবে? এখানে ইলেকট্রন কণা, আলফা কণা, ডিউটেরন কণা, নাকি কোনোটি নয়? এখানে সঠিক উত্তর কি হবে? বলো, সকলে দ্রুত অ্যান্সার করো। এটা একই গতিসম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ হবে? ভরবেগ কথার অর্থ আমরা জানি ভর ইনটু বেগ। তো যার ভর বেশি তার ভর বেগও বেশি, কিন্তু বেগ একই গতি সম্পন্ন, গতি একই হোক, ভর কার বেশি? আলফা কণার। ইলেকট্রন হালকা, তাহলে আলফা কণার ভর বেশি, এর কি হবে? ভরবেগ বেশি হবে। পরবর্তী প্রশ্ন দেখো, তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত হবে? বলো, দ্রুত অ্যান্সার করো। তো টোটাল লিভার কটা শ্রেণী আছে? লিভারের শ্রেণী টোটাল কটা আছে বলো? তো টোটাল আমরা 3 ধরনের লিভার জানি। একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, প্রথম, আর একটা হচ্ছে দ্বিতীয় এবং হচ্ছে তৃতীয়, তাই তো? তো প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত হয়? সর্বদা 1-এর কম হবে। এটা কিন্তু সর্বদা। বলো তো প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত হয়? পরীক্ষায় আসে।
যান্ত্রিক সুবিধা কত হবে বলো? সঠিক উত্তর কি হবে? প্রথম শ্রেণী লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হতে পারে বা কম হতে পারে বা সমান হবে। অর্থাৎ 1-এর বেশি হতে পারে, কম হতে পারে, আবার সমান হতে পারে। কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভারে কি হবে? সর্বদা সর্বদা কি হয়? সর্বদা তোমার 1-এর বেশি হবে, তাই তো? ঠিক বলছি তো? ঠিক আছে, ওকে, ঠিক আছে। বলো তো তৃতীয় শ্রেণীর লিভারের একটা উদাহরণ কি হবে? একটা করে উদাহরণ মনে রাখতে হবে। তো লিভারে 3টে বিষয়, সেটা আমরা আগেও ক্লাস নিয়েছি, বলা হয়েছে, তোমরা সকলেই জানা, যে একটা ভরবাহু, একটা বলবাহু, একটা আলম্ব থাকবে। তৃতীয় শ্রেণীর লিভারের আলম্ব কোথায় থাকে? আলম্ব কিন্তু এক প্রান্তে, অর্থাৎ মানুষের হাত, এটাই হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের একটা উদাহরণ। তো হাতের এই যে কোণই এখানে সাপেক্ষে আমরা ঘোরাতে পারছি, এটাকে বলা হবে আলম্ব। আর বল প্রয়োগ হচ্ছে কোথায়? মিডিলে, তাই না? তুমি হাতে কিছু একটা চাগিয়ে রয়েছো, কোনো একটা বস্তু, কাজ হচ্ছে ভার বাহুতে কাজ হবে, বল বাহুতে বল প্রয়োগ হবে এবং আলম্ব সাপেক্ষে ঘুরতে পারবে। পৃথিবীতে বস্তুর মুক্তিবেগের মান কত? সঠিক উত্তর কি হবে বলো? মুক্তিবেগ, যেটাকে বলা হচ্ছে স্কেপ ভেলোসিটি। স্কেপ ভেলোসিটি, স্কেপ ভেলোসিটিটা কি? এমন একটা বেগ যদি হয় যেখানে কি হবে, পৃথিবী থেকে সে বেরিয়ে চলে যেতে পারে মহাকাশে, তো সেই বেগটাকে বলা হচ্ছে মুক্তিবেগ। যদি কোনো বস্তু মুক্তিবেগের গতি সম্পন্ন হয়ে যায়, সে আর পৃথিবীতে দাঁড়াবে না, সে পালিয়ে যাবে, সে আর পৃথিবীতে থাকবে না। তো এটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মনে রাখতে হবে, পার সেকেন্ডে 11.2 কিলোমিটার, মানে প্রচুর বেগ। এরকম বেগ যদি কেউ পায় বা কোনো যন্ত্রের হয়, সেটা কিন্তু পৃথিবীতে থাকবে না, অটোমেটিক মহাকাশে চলে যাবে। পৃথিবীতে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ কমের কারণ কিন্তু এটাও ধরা হয়। ঠিক আছে, দেখো ডব্লিউবিপি এবং জেনারেল কম্বাইন্ড সমস্ত এক্সামের জন্য আনএকাডেমিতে যে ব্যাচগুলো চলছে, এখানে আলামিন স্যারের বেশ কিছু ব্যাচ চলছে এবং বর্তমানে আলামিন 9 আমিন এই কোড ইউজ করলে তোমরা 20% ডিসকাউন্ট পাবে। এটা কোর্স ফি হয়ে যাবে ডব্লিউবিপিএসসি রিলেটেড এবং ডব্লিউবিপি জেনারেল কম্বাইন্ড এক্সামের জন্য এখানেও 20% অফ দিয়ে এটা 3 মাস, 6 মাস, 1 বছরের কোর্স ফি হবে। তো জুলাই 29 তারিখ পর্যন্ত এই অফারটা আছে। এই সমস্ত ফিচার্স তোমরা সেখানে পাবে, পাশাপাশি এগুলো সবগুলো প্রোভাইড করা হবে। এবার প্রশ্ন হচ্ছে, সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবক্তা হলেন কে? গ্যালিলিও, আইনস্টাইন, নিউটন নাকি কেপলার? সঠিক উত্তর এখানে কি হবে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কে? নিউটন হয়ে যাবে। মহাকর্ষ সূত্র নিউটনের সূত্র, এটা জানাও তো। আইনস্টাইনের রয়েছে আপেক্ষিকতাবাদ বা রিলেটিভিটি থিওরি। ঠিক আছে, কেপলারের গ্রহ নক্ষত্রের গতি সংক্রান্ত কেপলারের রয়েছে। তোমরা বলবে গ্যালিলিওর সূত্রটা কি? এবার একটা সহজ অঙ্ক মুখে মুখে হয়ে যাবে। 4 কেজি ভরের বস্তুর উপর 12 নিউটন বল ক্রিয়া করলে উৎপন্ন ত্বরণের মান কত হবে? ত্বরণ বল সম্পর্ক কি হবে? পি হচ্ছে একটা বল, পি সমান এম ইন্টু এফ। পি হচ্ছে ফোর্স বা বল, এম হচ্ছে ভর, এই হচ্ছে সূত্র, এফ হচ্ছে ত্বরণ। সকলে কিন্তু এটা পারবে। ঠিক আছে, অনেকে ভাবছো অঙ্ক ভয় লাগছে, বাট বিশেষ কিছু নেই এখানে, কিচ্ছু নেই এখানে। এখানে তুমি শুধু বসিয়ে দাও, শুধু খেয়াল করতে হবে এককটা কিসে রয়েছে। নিউটন রয়েছে, এখানে কেজি রয়েছে, অর্থাৎ এসআই তে রয়েছে, এসআই সিস্টেমে রয়েছে। এটা 4 কেজি জায়গায় গ্রাম থাকলে বা নিউটনের জায়গায় ডাইন থাকলে তখন চেঞ্জ করতে হতো। বলতো নিউটন এবং ডাইনের সম্পর্ক কি? নিউটন এবং হচ্ছে ডাইন, এর মধ্যে সম্পর্ক কি? 1 নিউটন মানে কত? 10 টু দি পাওয়ার
5 ডাইন, এটা কিন্তু পরীক্ষায় আসছে অনেক সময়। তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে 12, এটা সমান এম হচ্ছে 4 ইন্টু এফ, মানে হচ্ছে 3 একক। তাহলে এখানে এফ কত পাচ্ছ, 12/4, 3 হয়ে গেল সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বাইরে থেকে কোনো গতিশীল বস্তুর উপর গতির অভিমুখে বল প্রয়োগ করলে বস্তুর ভরবেগ কি হবে, বলো। সঠিক উত্তর এখানে কি হবে, বাইরে থেকে কোনো গতিশীল বস্তুর উপর গতির অভিমুখে বল প্রয়োগ করলে বস্তুর গতি বেড়ে যাবে। কারণ বস্তুটা ধরো তুমি অভিমুখ, অর্থাৎ একটা বস্তু এদিকে যাচ্ছে, তুমিও পিছন দিক দিয়ে একটা ঠেলা দিলে বা বল প্রয়োগ করলে, তাহলে বস্তুর ভরবেগ কি হবে, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, আবারও বলছি। তো এখানে বেগটা তুমি বাড়িয়ে দিচ্ছ, তো আলটিমেট ভরবেগটা কি হবে, টোটাল বেড়ে যাবে। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি হবে, তো সিজিএস পদ্ধতি যার আর এক নাম কি জানো, দশমিক পদ্ধতি, ঠিক আছে, ডেসিমেল সিস্টেম। সিজিএস এবং এমকেএস এই পদ্ধতি দুটোকে বলা হয় ডেসিমেল সিস্টেম। ওকে, তো এখানে হবে সেমি কিউব, অর্থাৎ আয়তন মানে কি, দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা, সহজ ভাষায়। তো 3টে দৈর্ঘ্যের গুণফল, অর্থাৎ 3টে সেমি গুণ করো 3 বার, সেমি কিউব হয়ে যাবে। যদি বলতো ক্ষেত্রফলের একক কি হতো, ক্ষেত্রফলের অনেক একক রয়েছে, বর্গমিটার যেটা বলা হয় সিজিএস এসআইতে, বর্গ সেমি। ক্ষেত্রফল মানে হচ্ছে মিটার স্কোয়ার, এটাই বর্গমিটার বলা হয়। বা আরো একক রয়েছে ব্যবহারিক একক, একর, বিঘা, শতক, এগুলো কি জমি পরিমাপের সময় ব্যবহার করা হয়। বিঘা, 1 বিঘা জমি মানে 20 কাঠা, তাই না, 1 বিঘা মানে 33 শতক, 100 শতকে 1 একর, জানো তো, 1 কাঠা মানে 720 স্কোয়ার ফুট, ঠিক আছে। বলো এখানে কি হবে, একটি বোমা বিস্ফোরিত হয়ে 4টি টুকরো ভেঙে গেলে নিচের কোন রাশিটি সংরক্ষিত থাকবে, বলো। সঠিক উত্তর এখানে কি হবে, ভরবেগ। ভর ইন্টু বেগ, কিন্তু সেটা সংরক্ষণ থাকবে টোটাল। ভেঙে যাক, 4টি টুকরো হয়ে বেরিয়ে গেল, একটা এরকম ছিল, এটা এদিকে 1 টুকরো গেল, এদিকে 1 টুকরো গেল, এদিকে 1 টুকরো গেল, এদিকে 1 টুকরো গেল, কিন্তু টোটাল ভর এই 4টে মিলিয়ে এটা হবে। এবং টোটাল বেগ ভেঙে যাবে চারিদিকে, তো টোটাল ভরবেগটা একই থাকবে। পরের প্রশ্ন, নিচের কোনটি নিউটনের সূত্র মেনে চলে না, বলো এখানে সঠিক উত্তর কি হবে। তো নিউটনের সূত্র মেনে চলে না, এখানে হচ্ছে অপকেন্দ্র বল, এটাকে বলা হয় অলিক বল। সবচেয়ে হালকা ধাতু কোনটি, সঠিক উত্তর এখানে কি হবে, লিথিয়াম, সোডিয়াম। Hg মানে কি বলতো, Hg মানে কি, পারদ। এটা মানে সোডিয়াম, এটা মানে লিথিয়াম। বলতো বি মানে কি, বেরিলিয়াম। লিথিয়াম হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভিনিগারের রাসায়নিক নাম কি হবে, ভিনিগার। তো অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনিগারে, তাই তো, কি থাকে, অ্যাসিটিক অ্যাসিড। তো তাহলে ভিনিগারের রাসায়নিক নাম যদি বলা হয়, এটা লঘু অ্যাসিটিক অ্যাসিড,
সঠিক উত্তর হয়ে যাবে। মাদাম কুরি কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন? তো তেজস্ক্রিয়তা থেকে একটা ফুল ক্লাস রয়েছে, যারা দেখোনি দেখে নেবে, টিডব্লিউসি রয়েছে, ওখানে অনেক কিছু আলোচনা করা হয়েছে তেজস্ক্রিয়তা থেকে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে পিচ ব্লেড। তেজস্ক্রিয়তার যদি বলা হয় একক কি হবে, সিজিএস একক কি হবে? দ্রুত অ্যান্সার করো। সিজিএস একক হবে কুরি, আর এসআই একক কি হবে? এটা আসে বেকারেল। সিজিএস এবং এসআই একক। হেনরি বেকারেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিল। কৃত্রিম তেজস্ক্রিয়তা মাদাম কুরি, পিয়ের কুরি। ওকে, তো চলো আমরা ক্লাসের শেষের দিকে রয়েছে। আচ্ছা, তো এখানে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এর পরবর্তী ক্লাস শুরু হবে দ্য ওয়ে অফ সলিউশন, একটা মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস শুরু হয়ে যাবে। এটা তো হয়ে গেল, যাই ম্যাচ বলে দিলাম, তাই না? চলো, তো ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ওকে, এটা তো দেখে ফেললে। আর একটা সবচেয়ে হোমওয়ার্ক দিয়ে দিই, সবচেয়ে ভারী ধাতু। ভারী ধাতু কি হবে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা হয়ে গেল, এটা হচ্ছে জাইমেদ হবে। ওকে, তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা, যে সবচেয়ে ভারী ধাতু কি? সকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দ্রুত ওয়ে অফ সলিউশনে কানেক্ট হও। ওকে, টাটা, বাই।